জীবনটা না খুবই অল্প সময়ের জন্য। তাই এই অল্প সময়টুকু আমার মনে হয় মন খারাপ না করে, দুঃখ না করে আনন্দে কাটানোই সবথেকে ভালো। তুমি যেমনই হও না কেন, যেমনই থাকো, যেই পরিস্থিতিতে থাকো না কেন, সবসময় যদি আনন্দে থাকো তাহলে দেখবে জীবনটা কিন্তু অনেক সুখের হয়ে ওঠে। তবে মেয়েদের জীবন কিন্তু বেশিরভাগই কষ্টের হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যখন কোনো মেয়ে জন্ম নেবে তখন কিন্তু সবার মুখটা কালো হয়ে যায়। তবে যদি ছেলে জন্ম নেয় সবার মুখ কিন্তু হাসিতে ভরে ওঠে। এটা কিন্তু সেই পূর্বপুরুষ ধরেই চলে আসছে, আর এখনও কিন্তু সেটা চলেই যাচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আলাদা হয়। তবে ছেলে হলেই মনে হয় সবার ভালো হয়। সেই জন্যই বললাম যে মেয়েদের দুঃখটা কিন্তু একদম জন্ম থেকেই শুরু হয়ে যায়। মানে জন্ম থেকেই কিন্তু সবার দুঃখের কারণ হয়েই জন্ম নেয়। তবে আমার ব্যাপারটা কিন্তু একটু আলাদা হয়ে গিয়েছে। কেন বলো তো? আমি যখন জন্ম নিয়েছিলাম তখন কিন্তু কেউ দুঃখী হয়নি, বরঞ্চ সবাই খুশি হয়েছিল। এর একটা কারণ আছে। কী কারণ বলো তো? কারণ হচ্ছে আমার আগে দুটো দাদা আছে। এবার দুটো দাদার পরে সবাই চেয়েছিল যে একটা মেয়েই হোক, আর সেই আশাই কিন্তু ছিল। আমার মা বাবা সবাই কিন্তু সেই আশাতেই ছিল যে এখন একটা মেয়েই হোক। আর যখন আমি হয়েছিলাম তখন কিন্তু সবাই অনেক আনন্দ পেয়েছিল। যেহেতু দুটো ছেলের পরে মেয়ে হয়েছে, সেহেতু কিন্তু সবাই খুশি হয়েছিল। তবে খুশির কারণ হয়ে জন্ম নিলেও এখন কিন্তু আমার জীবনটা অতই সোজা নয়। তবে বিয়ের আগে জীবনটা কিন্তু আমি অনেক সুখে কাটিয়েছি, অনেক শান্তিতে কাটিয়েছি, আর অনেক কিন্তু সচ্ছলতায় কাটিয়েছি। তবে বিয়ের পর আমি বলবো না যে আমি দুঃখী আছি, বিয়ের পরেও কিন্তু আমি অনেকটা সুখে আছি। সত্যি কথা বলতে আমি যেটুকু সুখে আছি এতটুকু সুখে কিন্তু অনেকেই থাকে না। তবে এটা ঠিক কথা যে আমাদের একটু টাকা পয়সা কম আছে, তবে ভালোবাসা, সুখ, শান্তি কিন্তু এগুলো একদম ভরপুর আছে। শুধু একটা জিনিসই কম আছে, সেটা একটু টাকা পয়সা। তো হাজব্যান্ড যদি একটা জব পেয়ে যেত তাহলে সেটাও কিন্তু আমাদের পূর্ণ হয়ে যেত। তবে ভগবানের ইচ্ছায় সেটাও হয়তো পূর্ণ হয়ে যাবে। তবে সেই নিয়ে আমি এখন আর ভাবছি না। এখন যে বাস্তব আমরা এই যে বেঁচে আছি এটাই নিয়েই আমি বেশি চিন্তিত। কেন কি আমাদের জীবনটা অনেক সুন্দর কাটাতে হবে, অনেক হাসি খুশি কাটাতে হবে, সেটাই আমি চাইছি। আর এই দেখো সকালবেলায় কিন্তু ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। সকালের মোটামুটি কাজকর্ম কিন্তু আমার হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেই কিন্তু বাসনগুলো মাজতে যাব এমন টাইমেই কিন্তু বৃষ্টিটা চলে এলো। আর দেখো বাসন মাজা আমার হলো না, এত জোরে বৃষ্টি এলো। দেখো এখন আমি তাড়াতাড়ি করে দরজাটা আটকে দিয়ে নিচে এই যে দেখো এই নাইটিটা দিয়ে দিচ্ছি, না হলে না ওই নিচ দিয়ে অনেক জল চলে আসে। এরকম করে দিলে তাহলে আর জলটা ভেতরে আসবে না। এরপরে এই যে বৃষ্টিটা কমে গেছিলো তারপরেই কিন্তু আমি বাসনগুলো মেজে নিয়েছিলাম। আর এখনও কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছে, সে কারণের জন্যই আমি মাথায় কিন্তু তোয়ালেটা দিয়ে দিয়েছি। এমনিতে তো শরীরটা একটু বেশি ভালো নেই, ঠান্ডা ঠান্ডা লেগেছে, সেই জন্য আবার ভিজলে না নাকি জ্বর চলে আসে। আর এখনকার যা জ্বর, ওরে বাবা এত কষ্টকর জ্বর না, সত্যি কথা ভীষণ কষ্ট দেয় এখন জ্বর হলে, জানো তো। তো সেই জন্য ভয়ে ভয়ে দেখো আমি তোয়ালেটা মাথায় নিয়েই কিন্তু কাজ করছি। তো যে কথাটা তোমাদেরকে বলছিলাম, বিয়ের পরে যখন আমি এ বাড়িতে এসেছিলাম তখন কিন্তু অনেকটা ভয় নিয়ে এসেছিলাম। যেহেতু আমি কিন্তু আমার হাজব্যান্ডকে ভালো করে চিনতাম না, কয়েকদিনেই পরিচয়ে কিন্তু আমাদের বিয়ে হয়েছিল। তো তারপর এসে কিন্তু অনেকটা ভয়ে ভয়ে কাটিয়েছি, যেহেতু এই পরিবারে তেমন কোনো লোক ছিল না। তখন অবশ্য আমার শ্বশুর শাশুড়ি দুজনে ছিলেন, তবে ওনারা তো তেমন মানে স্বাভাবিক ছিলেন না, মানে বয়স হয়ে গেছিলো, তো সেই জন্য কিন্তু অতটাও আমি কাউকে পাইনি। তো শুধু হাজব্যান্ডই ছিল আমার, আমাকে সাপোর্ট করার জন্য। আর ননদরা আছে, তারা তো বিয়ে দিয়েই তারপরে যার যার কাজে তারা চলে গেছেন যার যার বাড়িতে। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু প্রথম দিকে সত্যি কথা বলতে ভীষণ ভয়ে ভয়ে কাটছিল। তবে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক কিছু শিখিয়েছে সংসার জীবনে। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড না থাকলে আমি কিন্তু এই সংসারটা কখনোই করতে পারতাম না। আর অন্যদের মতন যদি হতো তাহলেও আমি এই সংসারটা করতে পারতাম না, জানো তো। আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে। তো তারপর কিন্তু এই যে আমি এখন পুরো গৃহিণী হয়েছি। না হলে বিয়ের পরেই কিন্তু আমি এরকম ছিলাম না। বিয়ের পরে আমিও কিন্তু অন্য মেয়েদের মতনই ছিলাম। তবে আস্তে আস্তে সংসারটায় মন লেগেছে, সংসারটা গুছিয়ে দেখো এখন কিন্তু আমি কত সুন্দর করে সংসার করছি। এখন কিন্তু আমি ওপর দিয়ে হাজব্যান্ডকে শেখাই, ওর আর আমাকে শেখাতে হয় না। তবে প্রথম দিকে কিন্তু ও আমাকে অনেক কিছু শিখিয়েছে।
তো যাই হোক, এখন দেখো পুরো সংসারের দায়িত্ব কিন্তু আমার উপরে। তো এই রকম একটা হাজবেন্ড যদি থাকে তাহলে আর কি লাগে বলো তো? আমার তো মনে হয় আর কোনো কিছুই লাগে না। তবে কি বলো তো, মাঝে মধ্যে ওই যে খারাপ লাগে যে বাড়িতে যদি একটু লোকজন থাকতো তাহলে আমার ভালো লাগতো। কেন কি, আমি না বাইরে তো খুব একটা যাই না, বাইরে যেতে আমি পছন্দও করি না। তবে বাড়িতে যদি 2-1 জন লোকজন থাকতো তাহলে আমার একাকিত্বটা কাটতো। তবে এখন এই যে ফোন চলে এসেছে, টিভি আছে, মাম্মাম আছে, এই নিয়ে আমার সারাটা দিন কেটে যায়। আর তোমরা তো আছোই, তোমাদের কথা তো বলার নেই, তোমরা এত ভালোবাসো আমাকে আর এত সুন্দর সুন্দর কমেন্টস পড়ো, তোমাদের কমেন্টসগুলো পড়তে থাকি আর ভাবতে থাকি। তো এই নিয়েই কিন্তু আমার সময়টা বেশ ভালো কেটে যাচ্ছে। আর আজকে সকালে চা বানিয়েছি। আজকে কিন্তু চায়ের মধ্যে কি দিয়েছি জানো তো? আজকে দিয়েছি চায়ের মধ্যে তুলসী পাতা, তাও আবার রাম তুলসী পাতা, জানো তো? আমাদের এই যে শরীরটা খারাপ করেছে সেই জন্য কিন্তু রাম তুলসী পাতা দিয়ে চা বানিয়েছি। ভেবেছিলাম কেমন খেতে লাগবে, খেতে পারবো কি না আদেও তার ঠিক নেই। তবে খেতে কিন্তু দারুণ লেগেছে আর উপকারও হয়েছে। দেখো, কালকে আমি কথা বলতে পারছিলাম না, আর আজকে দেখো কত মানে ঠিক হয়ে গেছে আমার মানে ঠান্ডাটা। তবে মাম্মাম না ঘুমিয়ে রয়েছে জানো তো। আর বৃষ্টির জন্য আমি স্নান করতে যেতে পারছিলাম না, সেই জন্য কিন্তু চাটা সকালবেলায় বানিয়ে ফেলেছি, সেটা তোমাদের তো বলাই হলো না। তো চা চা খেয়ে তারপরে কিন্তু আমি স্নান করতে গেছিলাম, বৃষ্টি কমলো তারপরে। কেন কি, বাসন তো মাজতে গেছিলাম, বাসন মাজতে মাজতে আবার কিন্তু বৃষ্টি চলে এসেছিল। তারপরে স্নানটা কি করে করব, আধা ভিজে গেছি, তার জন্য ভাবলাম চলো চাটা বানিয়ে খেয়ে তারপরে স্নান করতে যাব। তো যাই হোক, বৃষ্টিটা কমলো, তারপরে স্নান করে এলাম, স্নান করে পুজো দিয়ে তারপরে একটু আলু ভাজা করে নিয়েছিলাম সকালে খাওয়ার জন্য। তো আর ভাত করেছিলাম, তো ভাত দিয়ে আলু ভাজা আর একটু সিদ্ধ দিয়েছিলাম। তো সেটা দিয়ে কিন্তু আমাদের সকালের খাওয়া হয়ে গেছে। আমি কিন্তু স্নান করার সময় কয়েকটা জামাকাপড় কেচে দিয়েছিলাম, বৃষ্টি পড়ছিল তাও কাচলাম জানো তো। না হলে ওই যে একদিনে অনেক জমে যাবে, সেই জন্য ভাবলাম চলো আজকে কিছু কেচে দেওয়া যাক, তারপরে আবার না হয় কাচা যাবে। কি করব বলো তো, একদিন না কাচলে অনেক জামাকাপড় না জমা হয়ে যায়। সেই জন্য এই যে জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো তখন তো বৃষ্টি একটু একটু পড়ছিল, সেই জন্য আমি আর নাড়িনি। এখন এই যে সকালে খাওয়া দাওয়ার পরে দেখছি একটু আকাশটা পরিষ্কার হয়েছে, তবে রোদ ওঠেনি। তো সেই জন্য জামাকাপড়গুলো মেলে দিচ্ছি, শুকানোর তো কোনো কথাই হবে না। তবে যাই হোক, জলগুলো ঝরে গেলে আমি ঘরে নেড়ে দিতে পারবো। কালকে যদি আবার একটু রোদ ওঠে তাহলে আবার কিন্তু বাইরে নেড়ে দিতে পারবো। পরিণীতা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো দিদিভাই তোমার ভিডিও আমি অনেক দিন হলো দেখতে পারিনি আর কমেন্টও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম সেই জন্য। হ্যাঁ বুনু, আমিও ভাবছিলাম যে তুমি কোথায় গেছো, তুমি কমেন্ট করছো না, ভিডিও দেখছো না, আমাকে কি তুমি ভুলে গেলে? এটাই ভাবছিলাম জানো তো। হঠাৎ করে আজকে তোমার কমেন্টটা পেয়ে না খুব ভালো লাগলো। তুমি বলেছো তোমার হাজবেন্ড আর ছেলে জ্বর হয়েছিল, সেই জন্য তুমি একটু ব্যস্ত ছিলে। হ্যাঁ গো, এখন না সবার জ্বর হচ্ছে, একটু খেয়াল রেখো। আর সবার দিকে একটু খেয়াল রেখো, নিজের দিকেও খেয়াল রেখো। আমাদের বাড়িতেও কিন্তু আমাদের ঠান্ডা লেগেছে, আমার হাজবেন্ডেরও একটু জ্বর হয়েছিল, তবে এখন আমরা অনেকটা ঠিক আছি। আর এইদিকে আমার মাম্মাম সোনা কি করছে দেখেছো? আমি জামা কাপড় নাড়তে গেছি আর ওইদিকে দেখো চেয়ার টেনে নিয়ে এসে এইভাবে রান্না করছে। তবে ঘরে কারেন্ট ছিল না, তো সেই জন্য মানে ভালো দেখা যাচ্ছে না, তবুও কিন্তু আমি ভিডিওটা করলাম। এরকম একটা ভিডিও না করে পারা যায় বলো তো? ও এইভাবে রান্না করছে, আবার দেখো এটাকে ঢেকে রাখলো। সত্যি গো, আমার মাম্মাম না অনেক বুদ্ধি জানো। ও এইটুকু মানুষ অনেক বুদ্ধি আর অনেক কথা বলে, আমার ভীষণ ভালো লাগে জানো তো। আমি কিন্তু মাঝে মধ্যে এতটা বাঁকামো করে যে তখন কিন্তু রাগও হয়ে যায়। রিনা দি ভাই কমেন্ট করেছো তুমি নাকি নিরামিষ খেতে খুব ভালোবাসো। আমরাও কিন্তু বেশ ভালোবাসি জানো তো নিরামিষ খেতে। আর তুমি বলেছো যে আমার নিরামিষ রান্না দেখে তোমার ভীষণ ভালো লেগেছে। তাই দিদি ভাই তুমি একদিন আমাদের বাড়িতে এসো, তোমাকে অনেক রকমের নিরামিষ রান্না করে আমি খাওয়াবো কিন্তু। আমরাও কিন্তু নিরামিষ খেতে অনেকটা ভালোবাসি জানো তো। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা বিছনা তো আমার একদমই গোছানো হয় না, যেহেতু মামাম ঘুমিয়ে থাকে, তারপর মামামকে তোলার পরে অনেকটা কাজকর্ম থাকে, সেইগুলো করতে করতে আর বিছনা গোছানো হয়ে ওঠে না। সেই জন্য দেখো বাইরের সমস্ত কাজ করে তারপরে এখন এই যে নিশ্চিন্তে নিরিবিলি আমি বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ঘরের বিছনাটা না গোছানো অবধি কিন্তু আমার একদমই ভালো লাগে না। বিছনাটা গুছিয়ে নিলাম, সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিলাম, তারপরে এখন রান্নাটাও করে নেব। যেহেতু সকালবেলায় আজকে স্নান করে আজকে আমি পুজো টুজো দিয়ে নিয়েছিলাম, সেহেতু কিন্তু দুপুরবেলা আমার অতটাও চাপ ছিল না। আজকে না সকালে ভেবেছিলাম একটু মাছ আনবো, কিন্তু এত বৃষ্টি পড়ছিল যে হাজবেন্ড আর যেতেই পারেনি মাছ আনার জন্য। তো তাই কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম চলো সোয়াবিনই রান্না করা যাক, যেহেতু মামামের ফেভারিট জিনিস হচ্ছে সোয়াবিন। ও মাছ খেতে কিন্তু ততটা পছন্দ করে না, কিন্তু সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসে, তাই এখন সোয়াবিন করে নিচ্ছি।
আর ওইদিকে করছি একটু কুমড়ো ভাজা। আজকে দুপুরে আমাদের রান্নাবান্নায় এটাই রয়েছে, তো তোমাদেরকে হালকা করে একটু দেখিয়ে দিলাম। আর এবারে দেখো আমার সোনা মাম্মাম কী করছে। আজকে মাম্মামকে আমি ঘুম পাড়াতে পারিনি গো দুপুরে, তো সেই জন্য ও এখন বসে পড়েছে এই যে এটা কি বলো তো, টক দই। টক দই নিয়ে বসে পড়েছে। দুপুরবেলা হাজব্যান্ড নিয়ে এসেছিল টক দই, তো তখন আর দিইনি, কেন কি একটা ডিম সিদ্ধ খেয়েছিল, সেই জন্য আর টক দইটা দেওয়া হয়নি। কিন্তু এখন বিকালবেলা দেখো এইটা নিয়ে বসে পড়েছে। মাম্মাম কিন্তু দই জিনিসটা ভীষণ ভালোবাসে খেতে, মিষ্টি দইও খেতে ভালোবাসে, আর এই টক দইটাও কিন্তু ভীষণ ভালোবাসে খেতে। তাই মাঝে মাঝে মাম্মামকে যে টক দইটা কিন্তু দেওয়ার চেষ্টা করি। আর এখন ও কিন্তু অনেক কথা বলছিল আমার সঙ্গে, তবে তোমাদেরকে একবার শোনাতে চেয়েছিলাম, তারপরে আবার কি মনে হলো আমি কিন্তু মিউট করে দিলাম। আর আমার সোনামা কিন্তু একদম তোতা পাখি, জানো তো, তোতা পাখির মতন মাম্মাম কথা বলে। সত্যি ভীষণ ভালো লাগে আমার। ও এত ছোট, ও এত কথা বলে না, সত্যি তোমরা না অবাক হয়ে যাবে। এরপরে মাম্মামকে নিয়ে না একটু রাস্তায় গেছিলাম, বেশি দূর না, এই রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। একটা দিভাই আমাকে বলেছিল কমেন্টে যে বুনু তুমি বিকালবেলা মাম্মামকে নিয়ে একটু রাস্তায় ঘুরতে বেরোবে, দেখবে তোমার মনটা ভালো লাগবে। হ্যাঁ গো দিভাই, সত্যি কথা, বিকালবেলা একটু রাস্তায় ঘুরতে বেরোলে না মনটা অনেক ভালো লাগে। আর তারপরে চলে এলাম জামাকাপড়গুলো গুছিয়ে নিতে। এই জামাকাপড়গুলো না অনেক কষ্ট করে শুকিয়েছি, কি বলবো তোমাদেরকে। মানে কালকে যে কতবার তুলেছি আর কতবার নেড়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। সত্যি গো, মানে কি বলবো, অনেক কষ্ট করে শুকানো হয়েছে। তারপরে তো আবার ফ্যানের হাওয়ায় দিয়েছিলাম। তারপরে ভেবেছিলাম যে আজকে একটু রোদে দিয়ে তারপরে এগুলোকে গোছাবো, কিন্তু আজকে তো রোদের মুখই দেখতে পাইনি, সেই জন্য আর এগুলোকে রোদে দেওয়া হয়নি। তো যাই হোক, এগুলো ভালোই শুকিয়ে গেছে, সেই জন্য এখন এগুলোকে ভালো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর মাম্মামকে দেখলে মনটা একটু খারাপ, ও বলছে ও আমার সঙ্গে এখন জামা কাপড় গোছাবে, ওই জন্য আমি না করেছি বলে ওর মনটা একটু খারাপ হয়ে গেছে। আর আমি জামা কাপড় গোছানোর সময় ও কি জামা কাপড় গোছাতে পারে বলো তো, ও ছোট না, ও এলোমেলো করে ফেলবে, তাই জন্য আমি দিইনি বলে ওর একটু মনটা খারাপ হয়ে গেছে। তো চলো, মাম্মামের জামা কাপড়গুলো তো গোছানো হয়ে গেছে, এইগুলো যে মাম্মামের ওয়ারড্রপে রেখে দিই আগে, তারপরে আর যে বাদবাকি জামা কাপড়গুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি এখন গুছিয়ে নেব। তাজনুর খান দিদিভাই, তুমি কমেন্ট করেছো, তুমি আমার উপর একটু রাগ করেছো, আমি নাকি তোমার কমেন্টের রিপ্লাই দিই না, সেই জন্য। কবে গো তুমি আমাকে কমেন্ট করেছিলে, আমি না দেখতেই পাইনি গো দিভাই। প্লিজ দিভাই রাগ করো না, এবার থেকে অবশ্যই তোমার কমেন্টের রিপ্লাই দেবো। তবে তুমি কি জানতে চাইছো বলো, আমি অবশ্যই তোমার কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তবে মাঝখান থেকে কে কোথার থেকে বেরিয়ে যায় না আমি বুঝতেই পারি না। তবে একবার না কমেন্টের রিপ্লাই দেওয়া হলে সেটা তো অনেক পেছনে চলে যায়, সেটাকে আর খুঁজে পাওয়া যায় না গো দিভাই, এরকমই হয়। তাই যাই হোক, তুমি এবার থেকে আমাকে কমেন্ট করো, আমি যথেষ্ট মানে যথারীতি চেষ্টা করব তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর শর্মিষ্ঠা, তুই কমেন্ট করেছিস, তুই বলেছিস কেমন আছিস, আমি ভালো আছি রে, তুই কেমন আছিস? তুই তো আর ফোন করলি না, আমি কিন্তু তোর ফোনের আশাতে ছিলাম। তুই যদি আমার এই ব্লগটা দেখে থাকিস তাহলে অবশ্যই আমাকে একবার ফোন করিস। যেহেতু তোর হাজব্যান্ডের নাম্বারটা আমার কাছে রয়েছে, সেজন্য আমার আর ফোন করা হয়নি। তুই তোর হাজব্যান্ডের কাছ থেকে নাম্বারটা নিয়ে অবশ্যই আমাকে ফোন করিস একবার, ঠিক আছে? আর এই তো তোমাদের কমেন্টসের উত্তর দিতে দিতে কিন্তু আমার কাজগুলো কিন্তু অনেকটা এগিয়ে গেল। দেখো জামাকাপড়গুলো কিন্তু ভাঁজ করা হয়ে এসেছে। এবারে জামাকাপড়গুলো ভাঁজ করে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে আমি কিন্তু সন্ধ্যা দিয়ে নেব। আর সন্ধ্যা দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমার অনেকটা কাজ কমে যাবে। তারপর থেকে আর বেশি কাজ নেই, তারপর রাত্রেবেলা কটা ভাত করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর সন্ধ্যার দিকে মাম্মামকে কটা মুড়ি মাখিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো চলো, আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।